নমস্কার বন্ধুরা, বাসন্তীর স্বপ্নপাখায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি প্রতারণার গল্প, সহেলি। চলুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। কতকাল পর যে দেখা হলো সহেলির সঙ্গে, তাও কিনা কলকাতায় নয়, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভূভারতের কোথাও নয়, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে এই সুদূর আমেরিকায়। না, পৃথিবীটা সত্যিই গোল। হাতের কফির কাপ প্রায় চলকে যাচ্ছিল। বিস্মিত মুখে বললাম, তুই তুই এখানে? সহেলি মুচকি হাসছে। আমি তো এখানেই থাকি, আমি তো এখন আটলান্টারই বাসিন্দা। তাই? কবে এলি এদেশে? অনেক কাল। সহেলি মুহূর্ত ভাবল। তা নয় নয় করে তো প্রায় 10 বছর কেটে গেল। বলিস কি রে, আমি তো জানতাম তোরা দিল্লির ওদিকে আছিস। মৈনাক কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়ে নয়ডা চলে গেছে। নয়ডা নয়, গাজিয়াবাদ। ওখানে বছর 3-4 থাকার পরেই তো। ও, মনটা সামান্য উদাস হয়ে গেল। কি কাণ্ড দেখ, বন্ধু বান্ধবদের কোনো খবরই আর পাই না। পাস না নাকি রাখিস না? সহেলি চোখ টিপল। তুই এখন কত বিখ্যাত হয়ে গেছিস, আমরা সব এলেবেলে বন্ধু। যা, কি যে বলিস। ছিলাম পুঁটি মাছ, হয়েছি মৌরলা। সাইজ যা ছিল তাই আছে, বাজারে সামান্য একটু ভাও বেড়েছে, এই যা। খুব বিনয় হচ্ছে। তোর কণ্ঠসুধা পান করার জন্য আটলান্টার বাঙালিরা কিরকম হাপিত্তেস করে বসেছিল জানিস? এমন স্তুতি কার না ভালো লাগে। তবে আমার কান এখন এ ধরনের প্রশস্তিতে অভ্যস্ত হয়ে গেছে। আবৃত্তিকার হিসেবে বাংলা জুড়ে আমার আজকাল যথেষ্ট নাম ডাক। হিল্লি দিল্লি বহু জায়গা থেকেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ আসে ঘন ঘন। এবার আমেরিকাতে উড়ে আসাও ওই আবৃত্তির সুবাদেই। এসে দেখছি এই আটলান্টাতেও আমার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। অজস্র অটোগ্রাফ বিলোতে হচ্ছে, স্টলেও হুহু করে ক্যাসেট বিক্রি হচ্ছে আমার। এই তো এইমাত্র প্রোগ্রাম শেষ করে স্টেজ থেকে নামতেই প্রায় মপ ঢোয়ার উপক্রম। তবু ছোটবেলার বন্ধুর মুখে প্রশংসা শুনতে একটু তো লজ্জা করেই। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, মনে আছে আমাদের কবে লাস্ট দেখা হয়েছিল? নেই আবার? সেই যে রাকার বিয়েতে। কত বছর হলো বলতো? তা 15-16 তো হবেই। সত্যি, দিন যায় না ঝড় যায়। মনে আছে বন্ধুরা মিলে কি হুল্লোড় করেছিলাম সেদিন? সারা রাত বাসর জাগা হলো। দারুণ জমেছিল। তোর পুঁচকেটাও আমাদের সঙ্গে তাল মিলিয়ে। সে আর মোটেই পুঁচকে নেই, বুবুন এখন রীতিমতো ম্যান, 20 বছরের যুবক। তা তো হবেই। অডিটোরিয়ামের বাইরে লাউঞ্জ মতন জায়গাটায় ইতস্তত চেয়ার ছড়ানো। একটা চেয়ার টেনে নিয়ে বসলাম আমি। আমার মেয়েই তো, দেখ না দেখ, 14। তুই কিন্তু একটা ফাউল করেছিস কাবেরী। সহেলি মুখোমুখি বসলো। ফুস করে বিয়েটা সেরে ফেললি, জানালিও না, নিমন্ত্রণও করলি না। আমি খবর পেয়েছিলাম জয়ীর কাছ থেকে, তাও তোর বিয়ের 4-5 মাস পর। কাউকে জানাতে পারিনি রে, অপ্রস্তুত মুখে বললাম। এমন হচপচ করে বিয়েটা হয়েছিল। হচপচ মানে খিচুড়ি? প্রায় সেরকম। প্রতীক কুমার তখন চুল উড়ুর করে ঘুরে বেড়াতেন আর দিস্তে দিস্তে কবিতা লিখতেন। নো চাকরি, নো রোজগার। কোন বাপ মা ওরকম ভ্যাগাবন পাত্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হয় বল? অগত্যা গৃহত্যাগ এবং গাঁট ছড়া। ঠোঁট টিপে হাসলাম। পরে অবশ্য বাবা মা মেনে নিল। দিনক্ষণ দেখে নমনম অনুষ্ঠানও হলো, 7 পাক ঘুরেও নিলাম। এখন তো জামাইকে মা চোখে হারায়। টিভি খুললেই যখন তখন জামাইয়ের মুখ। জামাইও খুব দেখভাল করে। তোর বড় টিভি স্টার। তুই যেরকম ভাবছিস সেরকম নয়। দূরদর্শনে চাকরি করে, প্রোগ্রাম প্রডিউস, প্রোগ্রাম কন্ডাক্ট। প্রতীককে ছোট করা হচ্ছে ভেবে
তাড়াতাড়ি কথাটা সামলে নিলাম। অবশ্য কবি হিসেবেও প্রতীকের এখন খুব নাম। বাহ, বর কবি, বউ আবৃত্তিকার, বউয়ের হাতে মাইক, বরের হাতে মিডিয়া। সহেলি ভ্রুভঙ্গি করল। ফ্যান্টাস্টিক চুটি বানিয়েছিস তো, একেবারে মেড ফর ইচ আদার। ইঙ্গিতটা ভালো লাগলো না। আমি যে নিজের জোরেই একটু একটু করে আবৃত্তির জগতে নাম করেছি, এ কথা লোকজনকে বিশ্বাস করানো যে কঠিন হয় এক এক সময়ে। প্রতীক কোনো দিনই আমার খুঁটি ছিল না, আমিও প্রতীকের সিঁড়ি নই কখনোই। পেশাগতভাবে সর্বদা আমরা যে যার জায়গায় থাকি, পরস্পরের পেশাকে সম্মান করি। তবে এত কথা সহেলিকে বলতে যাব কেন? আলগাভাবে বললাম, আমার কথা বাদ দে, তোর খবর বল। ছেলে কি করছে? পড়ছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। ফাংশনে আসেনি? না রে, প্রায় উইকেন্ডেই আসে, এ সপ্তাহে পারল না। সামনে সেমিস্টার এক্সাম, পড়াশোনার চাপ আছে খুব। আর তোর বর শ্রীমান মৈনাক? আছে তার মতো নিজের জগতে। তার মানে সেও আসেনি? হয়তো এসেছে, হয়তো আছে এদিক ওদিক, বলতে পারবো না। কথার সুরে কেমন যেন খটকা লাগলো। তবু হালকা চালেই বললাম, এখনো কি মৈনাক সে আগের মতো ফক্কর আছে? বিটকেল বিটকেল জোক শোনায় আর নিজেই হেসে গড়াগড়ি খায়? মানুষ কি চিরকাল একরকম থাকে রে? সহেলির মুখ যেন সহসা ম্লান। বিড়বিড় করে বলল, বদলে যায়, মানুষ বদলে যায়। মানে? মৈনাক নিজেই এখন একটা জ্যান্ত জোক, নিষ্ঠুর ঠাট্টা। অজান্তেই ভুরু কুঁচকে গেল আমার। তাও ঠোঁটে একটা হাসি টেনে বললাম, কেন রে, মৈনাক কি এখন খুব কেজো হয়ে গেছে? ধূসর মানব, রামগরুর টাইপ? সহেলি একটুক্ষণ চুপ করে রইল। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমরা আর একসঙ্গে থাকি না রে। সে কি, কেন? বলছে না। সহেলি নখ খুঁটছে। আমি ডিভোর্স স্যুট ফাইল করেছি। স্তম্ভিত হয়ে গেলাম। বলে কি সহেলি? মৈনাক আর সহেলির প্রেম তো একসময় কিংবদন্তি ছিল। আমরা ঠাট্টা করে বলতাম কিউ ইউ জুটি। সেই সহেলি ডিভোর্স করছে 44-45 বছর বয়সে, একসঙ্গে এতকাল ঘর করার পর, তাও কিনা এই বিদেশে এসে। প্রায় মধ্য বয়সে পৌঁছে কি এমন গন্ডগোল হলো দুজনের? ঝপ করে জিজ্ঞেস করতে পারলাম না। একটা বয়সের পর পুরনো বন্ধুর ব্যক্তিগত জীবনে বেশি উঁকি দেওয়া বোধহয় ঠিকও নয়। তাছাড়া আমরা তো এখন আর সেই প্রথম যৌবনের সখীটি নেই। হুটহাট প্রশ্নবান হানতে সংকোচ হতেই পারে। তার উপর সময়ের পাঁচিল উঠে গেছে দুজনের মধ্যে। দীর্ঘ অদর্শনে তৈরি হয়েছে দূরত্ব। সহেলি চুপ মেরে গেছে। আমিও জোর করে কথা বাড়ানোর সুযোগ পেলাম না। আধুনিক গানের অনুষ্ঠান শেষ হয়েছে এইমাত্র। এবার উচ্চাঙ্গ সঙ্গীতের পালা। ক্ষণিক বিরতি পেয়ে শ্রোতা দর্শক অনেকেই উঠে আসছে অডিটোরিয়াম ছেড়ে। তাদের কেউ কেউ এগিয়ে এলো আমার সঙ্গে আলাপ পরিচয় করতে। উদ্যোক্তারাও ঘন ঘন আসছে, জিজ্ঞেস করছে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। সহেলিকে ভুলে আত্মসচেতন হয়ে পড়লাম আমি। জবাব দিচ্ছি মেপে মেপে। ঠোঁটে মেখে নিয়েছি যান্ত্রিক ইলাস্টিক হাসি। তাকিয়ে তাকিয়ে আমেরিকার বাঙালিদেরও দেখছিলাম। প্রত্যেকেই সুসজ্জিত। নারী পুরুষ অধিকাংশের পরনেই খাঁটি বাঙালি পোশাক। পাজামা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, শাড়ি। কথাও বলছে সবাই নিখাদ বাংলায়। দেখতে মজা লাগে বেশ। প্রবাসে এরা প্রায় সবাই রীতিমতো প্রতিষ্ঠিত। পাকাপাকিভাবে হয়তো আর কোনো দিনই দেশে ফিরবে না, তবু শিকড়ের প্রতি একটা টান বুঝি এদের রয়েই গেছে। তারই আকর্ষণে বছর বছর এই জমায়েত, এই বঙ্গ সম্মেলন। দেশ থেকে নামি দামি শিল্পী সাহিত্যিকদের উড়িয়ে আনা। বিদেশে বসেও দেশের মাটির গন্ধ পাওয়ার শৌখিন কিন্তু কি অকৃত্রিম বাসনা। শরৎবাদন আরম্ভ হতেই দ্রুত লাউঞ্জ ফাঁকা। সহেলি আবার আগের মতোই স্বাভাবিক। ঘড়ি দেখতে দেখতে বলল,
6টা বাজলো। কি করবি এখন? এখানেই বসে থাকবি? তাই তো ভাবছি। আলগা আড়মোড়া ভাঙলাম। হোটেলে ফিরে গেলে হয়, জেট ল্যাগ কাটেনি এখনো, ঘুম ঘুম পাচ্ছে। এখনো জেট ল্যাগ? কাল তো সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছিস। তুই জানলি কি করে? কাল অফিস থেকে 2বার তোর হোটেলে ফোন করেছি, 2বারই সেম রিপ্লাই, সরি ম্যাডাম ঘুমোচ্ছেন, ডাকা বারণ। কি করব বল, তোদের আমেরিকা কি কম দূর? প্লেনেই তো বসে থাকতে হলো 18-20 ঘন্টা। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আমস্টারডাম, সেখান থেকে ডেট্রয়েট, সেখান থেকে আটলান্টা। জান একেবারে নিকলে গেছে। বলেই একটু থমকালাম। তুই জানতিস আমি কোথায় উঠেছি? সম্মেলনের গেস্টরা কোথায় থাকবে জানা কি আর এমন কঠিন? তাছাড়া আমার স্পেশাল ইন্টারেস্টও ছিল, তুই। ছটফট করছিলাম কবে তোর সঙ্গে দেখা হবে। কালই তাহলে সোজা চলে এলি না কেন হোটেলে? হয়ে উঠল না, অফিস থেকে বেরোতে লেট হলো। তাছাড়া সন্ধেবেলা 8:30টার মধ্যে আমায় বাড়ি ফিরতেই হয়। কেন? ওরকম বাঁধা টাইম কেন? আছে কারণ। অনেকক্ষণ পর সহেলি মুচকি হাসলো। 8:30 থেকে 9টার মধ্যে আমার একটা ফোন আসে, ফোনটায় আমায় অ্যাটেন্ড করতেই হয়। কার ফোন? আছে একজন। সহেলির ঠোঁটে রহস্যের হাসি। চল আমার সঙ্গে, গেলেই দেখতে পাবি। এখন তোর বাড়ি যাব? অবশ্যই, আমি থাকতে আটলান্টায় এসে তুই হোটেলে স্টে করবি? আমি তো ডিসাইড করেই এসেছি, আজ তোকে হাইজ্যাক করে নিয়ে যাব। অস্বস্তিতে পড়ে গেলাম। বললাম, যা, তা হয় নাকি? উদ্যোক্তারা এক ধরনের বন্দোবস্ত করেছে, তাদের না বলে কয়ে হুট করে। কিছু হবে না, এখানে কর্তা বলতে তো রথিন সেন, আমি রথিনদাকে ইন্টিমেট করে দিচ্ছি। বলেই আঁচল গুছিয়ে হনহনিয়ে অডিটোরিয়ামে ঢুকে গেল সহেলি। মিনিট 5-এর মধ্যেই উচ্ছ্বসিত মুখে ফিরে এসেছে। চল চল, হোটেল থেকে তোর লাগেজ তুলে নিয়ে বেরিয়ে পড়ি। এখন থেকে আটলান্টায় তুই আমার কবজায়, উঠে পড়। এরপর কি আর করা যায়? অবশ্য মনে মনে আমার ভালোই লাগছিল। এখানে এসে হোটেল বাস মোটেই আমার মনঃপূত হয়নি। জীবনে এই প্রথম আমার বিদেশ সফর। এরা তুলেছেও এক 70 তলা জাম্বো হোটেলে। ওখানে থাকা কি আমার পোষায়? তার চেয়ে বন্ধুর বাড়ি ঢের ঢের আরামের। প্রকাণ্ড এক কম্পাউন্ডের ভূগর্ভে অডিটোরিয়াম। দুবার এসকালেটর চড়ে উঠলাম পৃথিবীতে। বাইরে এসে দাঁড়িয়েছি মুক্ত হাওয়ায়। সামনে প্রশস্ত চাতাল, চাতাল পেরিয়ে রাস্তা, ওপারে অতিকায় হোটেল, পাশে বিশ্বখ্যাত CNN-এর সদর দপ্তর। সেও এক প্রকাণ্ড বাড়ি। আমেরিকানরা বুঝি কোনো কিছুই ছোট বানাতে পারে না। সহেলি গাড়ি রেখেছে বেশ খানিকটা দূরে। ফুটপাত ধরে হাঁটছি দুজনে। রাস্তার গায়ে একটা পার্ক পড়ল। এই পার্কেই নাকি আটলান্টা অলিম্পিকের সময়ে বোমা ফেটেছিল। এখন সেখানে কনসার্ট চলছে জোর। উদ্দাম নাচাগানা করছে এক দঙ্গল কৃষ্ণাঙ্গ তরুণ তরুণী। একেই কি বলে ছবি বদলে যাওয়া? কালো মেয়েদের সাজ পোশাকও ভারী মজাদার। প্যান্ট পরেছে না প্যান্টি বোঝা দায়। ঊর্ধ্বাঙ্গ প্রায় টপলেস, চুলে নানান বর্ণের অজস্র সরু সরু বিনুনি, ফাঁক দিয়ে দিয়ে মাথার খোল দৃশ্যমান। আজ শনিবার, সপ্তাহান্তের ছুটি। বেপরোয়া যৌবন উপচে পড়ছে হাসি আর গানে। দেখতে দেখতে পা থমকে গিয়েছিল। সহেলি হ্যাঁচকা টান মারল। কি রে, চল। বললাম না তোকে 8:30টার মধ্যে আমায় বাড়ি ফিরতে হয়। সন্দিগ্ধ চোখে তাকালাম। কিসের এত তাড়া তোর? 8:30টায় কোন VIP ফোন আসে? চারিদিকে এখন চমৎকার বিকেল। সূর্য এখানে পাটে যায় প্রায় রাত 9টায়। মনোরম আলোয় ছেয়ে আছে পথঘাট। শেষ বিকেলের সেই আলোতে ক্ষণিকের জন্য উদ্ভাসিত হলো সহেলির মুখখানা। তারপরই কেমন ছায়া মাখা গলায় বলল, ছেলেটা ওই সময় রোজ একবার করে ফোন করে রে। বুবুনি এখন আমার VIP, আমার একমাত্র সম্বল।
শুধু ওর জন্যই না এখন আমার বেঁচে থাকা। ছোট্ট কটেজ টাইপ বাড়ি, সামনে একফালি সবুজ লন, আর 5টা বাড়ির মতোই তেকোনা ছাদের ঢালে কালচে মেরুন টালি। প্যারাপেট ভেদ করে মাথা তুলে আছে খান 2-3 চিমনি। মসৃণ ড্রাইভওয়েটা সামান্য চড়াই, রাস্তা থেকে সোজা উঠে গেছে গ্যারেজে, ঠিক যেন ইংরেজি ছবির দৃশ্য। ঝকঝকে লেক্সাস গাড়ির ড্রাইভিং সিটে বসে রিমোট টিপল সহেলি। সরসর উঠে গেল গ্যারেজের শাটার। ভেতরে গাড়ি ঢুকিয়ে সিট বেল্ট খুলতে খুলতে বলল, দাঁড়া, আমি আগে নেমে আলো টালো জ্বালাই। অন্ধকার নামবো নামবো করছে। গ্যারেজের ভেতরটায় আবছায়া। লাইট জ্বলতেই নজরে পড়ল বিস্তর মালপত্র ছড়ানো রয়েছে গ্যারেজে। বড় বড় টেবিল, একটা কাঠের আলমারি, 2-3টে বেঁটে বেঁটে চেয়ার। গাড়ি থেকে নেমে বললাম, গ্যারেজে এত ফার্নিচার রেখেছিস যে বড়, রিমডেলিং করাচ্ছিস? সহেলি কাজে ব্যস্ত। গাড়ির পেছনের দরজা খুলে আমার লটবহর নামাচ্ছে। অবলীলায় 2খানা ওজনদার সুটকেস দুহাতে তুলে নিয়ে বলল, ওগুলো মৈনাকের মাল, ঘর থেকে দূর করে দিয়েছি। তুই আমার পিছু পিছু আয়, আমি আগে বার্গলারি অ্যালার্মটা অফ করছি। মৈনাকের আসবাব বার করে দেওয়া আর বার্গলারি অ্যালার্ম অফ করা দুটোই যেন সহেলির কাছে নেহাতি তুচ্ছ সাংসারিক খুঁটিনাটি। অবাক হয়ে দেখছিলাম সহেলিকে। যত দেখছি তত চমকিত হচ্ছি। কত বদলে গেছে মেয়েটা। আগে কি নাজুক নাজুক ছিল, ভীতু ভীতু, আর এখন রীতিমতো হাট্টা কাট্টা বীরঙ্গনা। কেমন সাবলীল ভঙ্গিতে চালিয়ে নিয়ে এলো প্রকাণ্ড গাড়িখানা। স্পিডোমিটারে কাঁটা তো মাঝে মাঝেই 80-90 মাইল ছুঁই ছুঁই। গ্যাস স্টেশনে ঢুকে গোবদা গজলখানা ধরে দিব্যি তেল ভরে নিল গাড়িতে। ঝড়ের মতো আমায় উড়িয়ে নিয়ে এলো শহরের অন্য প্রান্তে। না, এই সহেলি আমার একান্ত অচেনা। বাড়িতে ঢোকা মাত্র আরও বেশি ব্যস্ত হয়ে পড়ল সহেলি। কিছুতেই আমায় হাত লাগাতে দেবে না। টেনে টেনে আমার সুটকেস 2খানা ঘরে ঢোকালো। একবার টয়লেটে ঢুকে আমার জন্য তোয়ালে সাবান বার করছে, একবার দৌড়চ্ছে কিচেনে কফির পানি বসাতে। তার ছোটাছুটি যেন চঞ্চল কাঠবিড়ালিকেও হার মানায়। ঘুরে ঘুরে বাড়িখানা দেখছিলাম। নরম কার্পেটে মোড়া মেঝে, ওক কাঠের দেওয়াল। ঘরগুলো তেমন বড় নয় বটে, তবে ছিমছাম সাজানো। ড্রয়িং রুমখানা তো রীতিমতো নয়নলোভন। কোনায় কোনায় কাগজের ফুলের চমৎকার ঝাড়। দেওয়াল বেয়ে লতিয়ে উঠেছে পাতাবাহার। শোকেসে চমৎকার সব কিউরিও। শরীর ডুবিয়ে দেওয়া সোফা, সুদৃশ্য সেন্টার টেবিল। শোকেসের মাথায় ছেলের ছবিও রয়েছে, ফ্রেমে বাঁধানো, নানান বয়সের। মায়ের গলা জড়িয়ে ধরে বুবুন, একা বুবুন, হাস্যমুখ বুবুন। মৈনাক কোথাও নেই। সহেলির গোটা বাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত। বাইরে যথেষ্ট গরম আছে, কিন্তু ভেতরটাই বেশ হিম হিম ভাব। আমার শীত শীত করছিল। পা গুড়িয়ে বসলাম সোফায়। ভাবছি, বাড়িটা বড্ড নিঝুম। এমন একটা ফাঁকা বাড়িতে সহেলি একা একা থাকে কি করে? সহেলি কফি নিয়ে এসেছে। ধুমায়িত কাপ হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কেমন দেখছিস আমার সংসার? মার্ভেলাস। তোর অসুবিধে হবে না তো? কিসের অসুবিধে? না মানে, অমন রাজকীয় হোটেল ছেড়ে এলি। দুস, অত কেতার হোটেলে বাস আমার পোষায় না। কফির পেয়ালায় বড়সড় চুমুক দিলাম। জানিস, পরশু রাত্রিরে আমার একটা বিশ্রী আনক্যানিং ফিলিং হচ্ছিল। দেখলি তো রুমটা, 56 তলায়। এসেই দরজার পর্দা একবার সরিয়েছিলাম। চারিদিকে আলোর রোশনাই দেখতে বেশ লাগছিল। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই, ইস কি অতল খাদ! সঙ্গে সঙ্গে গা শিরশির করে উঠেছে, ভোঁ ভোঁ করছে মাথা। সারা রাত খালি মনে হচ্ছিল, এত উঁচুতে আছি, যদি এক্ষুনি পড়ে যাই। এ দেশে বাস করলে ওই অনুভূতিটা সারাক্ষণই বয়ে বেড়াতে হয় রে।
কেন? সহেলি কি একটা যেন উত্তর দিতে যাচ্ছিল, তখনই টেলিফোনের ঝনঝন। দৌড়ে গিয়ে ফোন তুলল সহেলি। রিসিভারে হাত চেপে বলল, টায়ার্ড লাগলে ঘরে গিয়ে একটু শুয়ে নে, টয়লেটে গিয়ে ফ্রেশ হয়েও আসতে পারিস। উঠতে ইচ্ছে করছিল না। সোফায় হেলান দিয়ে চোখ বুজলাম। মা ছেলের সংলাপের টুকরো টুকরো অংশ কানে আসছিল। বুবুনের সারাদিনের কর্মকাণ্ডের বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিচ্ছে সহেলি। কি খেয়েছে ছেলে, কি কি করলো আজ। ব্যাংক থেকে টাকা পয়সা তোলা নিয়েও কি যেন পরামর্শ দিল বুবুনকে। আমার গল্পও শোনাচ্ছে সবিস্তারে। বুবুনও কি যেন জিজ্ঞেস করলো। হ্যাঁ করে জবাব দিল সহেলি। কথা শেষ করে বসে আছে ঝুম হয়ে। খানিক পরে আপন মনেই বলে উঠল, ছেলেটার জন্য আমার খুব কষ্ট হয় রে। তা তো হবেই। মাথা দোলালাম। ছেলে ছেড়ে এভাবে একা থাকা। আমার কথা ভেবে বলছি না রে, বুবুনের কথা বলছি। আমাকে নিয়ে সবসময় এত দুশ্চিন্তা করে ছেলেটা। এই তো জিজ্ঞেস করছিল বাবা আজ সম্মেলনে এসেছিল কিনা, আমার সঙ্গে দেখা হয়েছে কিনা। সর্বক্ষণই আতঙ্ক। এই বুঝি মৈনাক আমায় কোনো অপমান করলো। চোখের সামনে দেখেছে তো আমাকে কি যন্ত্রণাটাই না সহ্য করতে হয়েছে। সহেলি নাক টানল। সব থেকে কি খারাপ লাগে জানিস? বাবাকে ও এখন মনে প্রাণে ঘেন্না করে, অথচ ওই বাবাই কদিন আগে ওর প্রাণ ছিল। সবচেয়ে প্রিয় মানুষের পতন দেখলে এই বয়সের ছেলের কি সাংঘাতিক রিয়াকশন হতে পারে তুই ভাব। কতটা অপমান, কতটা লজ্জা। সহেলির গলা ধরে এসেছে। উঠে গিয়ে পাশে বসলাম। হাত রেখেছি পিঠে। কি হয়েছিলটা কি তোদের? কেন এমন হয়ে গেল? সে এক লম্বা কাহিনী, কোত্থেকে যে শুরু করি। সহেলি গলা ঝাড়ল। গত বছরের আগের বছর আমি আর বুবুন দেশে গিয়েছিলাম মাস খানেকের জন্য। মার শরীরটা খারাপ হয়েছিল, প্লাস দিদির মেয়েটারও বিয়ে ছিল। মৈনা কিছুতেই গেল না। ওর অফিসে নাকি ভয়ঙ্কর চাপ, কিছুতেই ছুটি নেওয়া যাবে না। ফিরে এসেও প্রথমটা কিছু বুঝতে পারিনি। হঠাৎ এক সময় নজরে পড়ল মৈনাক যেন কেমন বদলে গেছে। অফিস থেকে অনেক রাত করে বাড়ি ফেরে। উইকেন্ডে উদ্ভট কোনো অচিলাই দুমদাম ভ্যানিশ করে যায়। ড্রিঙ্কের মাত্রাটাও বেড়ে গেছে। কাছে আসতে চায় না। আদর করতে গেলে বিরক্ত হয়। কিরকম যেন একটা বিপদের গন্ধ পাচ্ছিলাম। একদিন ভালো করে চেপে ধরতেই চড়াং করে রেগে গেল। হুড়হুড় করে বলে দিল সে এখন অন্য এক মহিলাকে ভালোবাসে, তাকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। আমি যেন ওকে কোনোভাবে বোর না করি। শুনে তো আমার মাথায় বজ্রাঘাত। খুব কান্নাকাটি করেছিলাম দেখে বুঝি ওর করুণা হলো। সমঝোতা করে বলল, অ্যাফেয়ার যখন একটা হয়েই গেছে, এখন তো আর কোনো উপায় নেই। একটু সময় দাও, আস্তে আস্তে সরে আসবো। আমি কি নির্বোধ ভাব কথাটা বিশ্বাসও করে ফেললাম। মাস 3-4 পর আবিষ্কার করলাম সবই চালিয়ে যাচ্ছে লুকিয়ে চুরিয়ে। তারপর তো আর লুকোচুরিটাও রইল না। সেই মহিলার বাড়িতেই পড়ে থাকে দিন রাত, সারাক্ষণ মদে চুর। আমি আর বুবুন গিয়ে কত দিন রাত বিরেতে ওই মহিলার বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি মৈনাককে। শেষ ঘাটা দিল গত ডিসেম্বরে। হঠাৎ একদিন দুপুরবেলা আমার অফিসে ফোন। আমি আর চন্দ্রা কন্টিনেন্ট ট্যুরে যাচ্ছি, অনর্থক উতলা হয়েও না, মাস 2 পরে ফিরব। ভাব 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 তুই ইনসাল্টটা। তখনও টের পাইনি আরও কত বড় সর্বনাশটা করে গেছে। আমার মুখে কথা সরছিল না। এর পরও সর্বনাশের বাকি থাকে? অস্ফুটে বললাম, কি করেছে? আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। নেক্সট উইকে ব্যাংকে গিয়ে আবিষ্কার করলাম আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট একেবারে শূন্য।
আমাদের জমানো সর্বস্ব তুলে নিয়ে গেছে যাবার সময়। ঠিক তখনই বুবুনের ফিস দিতে হবে ইউনিভার্সিটিতে। জানিস তো এখানে হায়ার এডুকেশন মানে হাতির খরচ, তার উপরে এই বাড়ির দেনা, গাড়ির লোন। ফিরে এসে শয়তানটা এবারই ছায়া মারালো না, সোজা উঠল গিয়ে মহিলার ডেরায়। তুই বল, এরপর কোনো মেয়ে মানুষ তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইবে? কি সাংঘাতিক লোক ভাব, নিজের ছেলেটার কথা একবার চিন্তা করলো না, সমস্ত দায় দায়িত্ব টোকা মেরে ঝেড়ে ফেলে দিল। এর উত্তরে কি বলবো আমি? পাথরের মতো বসে আছি। মৈনাকের মুখটা মনে করার চেষ্টা করছিলাম। কলেজে পড়ার সময়ে সহেলির জন্য কি পাগলটাই না ছিল। ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস ছেড়ে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত করিডোরে। একদিন সহেলির দেখা না পেলে ছটফট করত। বিয়ের পরেও তো দুজনের দিব্যি কপত কপতি হয়েছিল। সহেলিকে তখনও তো চোখে হারাতো মৈনাক। মধ্যবয়সে এসে সেই মৈনাকের এ কি ভীমরতি! গুমগুমে গলায় জিজ্ঞেস করলাম, তাই চন্দ্রা নামক মহিলাটি কে, কোথা থেকে উদয় হলো? আটলান্টাতেই থাকে, এক ডাক্তারের বউ। ম্যারেড? ম্যারেড মানে? বুবুনের চেয়ে বছর দুয়েকের ছোট একটা মেয়ে আছে। বর থাকে রুগী নিয়ে, আর উনি সারাদিন নষ্টামি করে বেড়ান। ডাক্তার জানে না, টের পায় না? এ টু জেড জানে। আমি নিজে ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি। তিনি আমেরিকানদের চেয়েও আমেরিকান। স্ট্রেট বলে দিলেন, আমি আমার স্ত্রীর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। আদতে বুঝলি না, একদম স্পাইনলেস ফেলো। নইলে বউ তার প্রেমিককে ঘরে পুষে রাখছে, তার সঙ্গে প্যারিস সুইজারল্যান্ড বেড়াতে যাচ্ছে, এটা কোনো পুরুষ সোয়ালো করতে পারে? একসঙ্গে থাকে? আমার চক্ষু চড়ক গাছ। তিনজনে? তিনজন নয়, চার। মহিলার মেয়েটাকেও ধর। এরা যে কি স্তরের জীব ঈশ্বরই জানেন। কুকুর বেড়ালদের সমাজেও বোধহয় এতটা বাড়াবাড়ি চলে না। মনে মনে ছবিটা কল্পনা করার চেষ্টা করলাম। মেয়ের সামনে বাবাকে টাটা করে প্রেমিকের গলা জড়িয়ে শয়নকক্ষে ঢুকে যাচ্ছে মা। সকালবেলা তুড়ি মেরে হাই তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে এলো প্রেমিক। দুই পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। একগাল হেসে দুজন দুজনকে বলছে, হাই, গুড মর্নিং, হাউ ইজ লাইফ? ব্রেকফাস্ট টেবিলে মার প্রেমিককে কলা স্যান্ডউইচ এগিয়ে দিল মেয়ে। লাদেন বুশ নিয়ে গুরুগম্ভীর আলোচনায় মেতে উঠল দুই পুরুষ। কাজে বেরোনোর সময়ে দুদিক থেকে মহিলার দুগালে ঠোঁট ছোঁয়াচ্ছে দুজন। কলিযুগ পার হয়ে আবার কি সত্যযুগ ফিরে এলো? হিংসে, অধিকারবোধ সবই কি মুছে গেল পৃথিবী থেকে? পিত্তি জ্বলে যাচ্ছে, হাসিও পাচ্ছে। জিজ্ঞেস করলাম, মহিলাকে দেখতে কেমন? রূপের ধুনুচি, আলগা একটা চটক আছে, ঢং করে কথা বলে, ড্রিঙ্ক করে নাচতে পারে, যত্রতত্র শুয়ে পড়তে পারে। বুঝেছি, ঢলা নেই। এসব মহিলাকে চাপকে সিধে করতে হয়। কে চাপকাবে? ওই মেনিমুখো বটটা? আমার স্থির বিশ্বাস মেয়েটা ওই লোকটার নয়। শিওর কোনো মজনুর ইস্কের বাই প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারটা নির্ঘাত ইম্পোর্টেন্ট, সেই জন্যই বউকে মার্কেটে ছেড়ে দিয়েছে হয়তো। সহেলি শ্বাস ফেলল। কিন্তু আমার সংসারটা তো ছারখার হয়ে গেল। বুবুন যে বুবুন, সেও মৈনাককে কত বুঝিয়েছে, বাবা এরকম করে না, সুস্থ জীবনে ফিরে এসো। কে শোনে কার কথা? ওই মহিলা যে কি জাদু করলো, আমার যে কি নেই। সহেলির স্বর ক্রমশ ডুবে গেল। আমিও নীরব। বাতাবরণে চারিয়ে যাচ্ছে বিষণ্ণতা। ঠান্ডাটাও যেন বেড়ে গেছে হঠাৎ। ঘরের উজ্জ্বল বাতি সহসা ম্রিয়মান। নৈশব্দের চাপে কুঁজো হয়ে গেছে সহেলি। দু আঙুলে রগ টিপছে নত মুখে। দেওয়ালের মিউজিক্যাল ঘড়িতে সুর করে 10টা বাজল। চাইম শুনে সহেলি চমকে তাকিয়েছে। তড়াক করে উঠে দাঁড়ালো। অপ্রস্তুত হেসে বলল, ধ্যাৎ, যত সব ফালতু কথা বলে সময় নষ্ট করলাম। রাতে কি খাবি বল, চটপট রান্না চড়িয়ে দি।
ভার মুখে বললাম, কিছু করতে হবে না। সে কি রে, খাবি না? একটু সেদ্ধ ভাত বসিয়ে দে। আহা, তা হয় নাকি? তোকে গ্র্যান্ড ডিনার থেকে তুলে নিয়ে এলাম। তাছাড়া ওসব নিয়ে আর কেন মন খারাপ করব বল, সম্পর্কটা তো চুকিয়েই দিচ্ছি। সহেলি আবার আগের মতো স্বচ্ছন্দ, স্বাভাবিক। হাত ধরে টানছে আমায়। আয় আয়, ফ্রিজ খুলে পছন্দ কর কোন মাছটা খাবি। সহেলির কিচেনটা বিশাল, সেখানে কি আছে আর কি নেই। ফ্রিজ, কুকিং রেঞ্জ, ডিশওয়াশার, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, সব কিছু রেখেও কতখানি ফাঁকা জায়গা। ডাইনিং টেবিলও পড়ে গেছে একধারে। ফ্রিজের সাইজ জাম্বো বললেও কম বলা হয়। ভেতরে রাশি রাশি খাদ্য উপচে পড়ছে। ডিম, মাখন, চিজ, এমনকি আচার পর্যন্ত সাজানো থরে থরে। ডিঙি মেরে ডিপ ফ্রিজ খুলে সহেলি 4-5টা প্যাকেজ বের করে বলল, নে চুজ কর কোন মাছটা খাবি। এটা চিংড়ি, এটা পাবদা, এটা ক্যাটফিশ, এটা স্যামন। তোর জন্য বাংলাদেশের ইলিশও খুঁজেছিলাম, পাইনি। কাল ফের একটা ড্রাইভ নেব। করেছিস কি? আমার চোখ ছানা বড়া। মাছের বাজার বসিয়ে দিয়েছিস যে। পাবদার কি সাইজ বাপস! আমেরিকায় এত বড় বড় পাবদা পাওয়া যায়? বাবা, এ হলো সব পেয়েছির দেশ। দুনিয়ার সমস্ত সেরা জিনিস আগে এখানে আসে চালান হয়ে। এই টাইগার প্রনগুলো কোথাকার বলতো? ফ্রম বসিরহাট। পাবদাও হয়তো দেখ ক্যানিং এর। এত দূর এসে ক্যানিং বসিরহাটের মাছ খাবো? খোদ আমেরিকার কিছু নেই? বাফেলো চলবে? এখানকার রুই কিংবা ক্যাটফিশ অবিকল মাগুরের মতো খেতে, গড়গড়ে করে রান্না করলে যা দারুণ লাগে না। কর না যা হোক কিছু, তবে অল্প করে। হাত লাগাবো তোর সঙ্গে। ইল্লি রে, বর ছেড়েছি বলে কিচেনের অধিকারও ছেড়ে দেব? সহেলি খিলখিল হেসে উঠল। তুই যা, ড্রেস ট্রেসগুলো বদলে নে, কমফোর্টেবল ফিল করবি। সহেলির গালে আলগা টোকা মেরে বুবুনের ঘরটায় এলাম। এ ঘরেই আমার মালপত্র রেখেছে সহেলি। দেওয়ালে অজস্র পোস্টার, বাস্কেটবল প্লেয়ার, রকস্টার, বেসবলের দৃশ্য। একটা মুখও চিনি না। এদিকে ওদিকে বুবুনের জিনিস ছড়ানো, স্টিরিও, ওয়াকম্যান, কম্পিউটার। একটা পুরুষ পুরুষ গন্ধও যেন বিছিয়ে আছে গোটা ঘরে। বুবুনকে কত ছোট্টটি দেখেছিলাম। তেঁতো অভিজ্ঞতার আগুনে ঝলসে ছেলেটা নিশ্চয়ই বয়সের থেকেও বেশি বড় হয়ে গেছে। অন্তত সহেলির কথা শুনে তো তাই মনে হয়। আহারে বুবুন! হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠেছে। এমন ঘটনা যদি ঝুমের জীবনেও ঘটে। আমাদেরও তো 3 জনের নিটোল সংসার। সেখানে যদি কোনো উটকো আপদ এসে হাজির হয়। প্রতীক মৈনাক নয়, সে কখনো এমন করবে না। তবু যেন ভাবনাটায় তেমন জোর পেলাম না। যাকে মানুষ সুখের সংসার ভেবে তৃপ্তিবোধ করে, নিয়তির একটা টোকায় সে সংসারের চেহারা বদলে যেতে কতক্ষণ। সহেলি কি স্বপ্নেও ভাবতে পেরেছিল মৈনাক এমন আঘাতটা হানবে? এলোমেলো চিন্তার মাঝে সুটকেস খুললাম। নাইটি কাঁধে ঢুকেছি টয়লেটে। মুখে জল ছেটাতে ছেটাতে ঝুম আর প্রতীকের কথাই ভাবছিলাম। কি যে করছে মেয়েটা এখন! কলকাতায় এখন তো সকাল, সামার ভ্যাকেশন চলছে, স্কুলে যাওয়ার তাড়া নেই। নিশ্চয়ই ঝুম এখনো বিছানা ছাড়েনি। আজ সকালেই হোটেল থেকে ফোন করেছিলাম। ঝুমের গলাটা কেমন ভার ভার শোনাচ্ছিল। মেয়ের কি মন খারাপ? দুস, ভাল লাগে না। সব বাইকে ছেড়ে একা একা এত দূরে না এলেই হতো। আটলান্টা থেকে নিউ জার্সি যাব, ওখানে প্রোগ্রাম করে তবে ফেরা। এখনো প্রায় 15 দিন। প্রতীক নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছে। পিছনে ট্যাঁক ট্যাঁক করার তো কেউ নেই। নিশ্চয়ই ঘোর অনিয়ম করবে কদিন। বেরিয়েই ভুবনের কম্পিউটার থেকে একটা ইমেল পাঠাতে হবে ঝুমকে। মেয়ে যেন বাপকে টাইটে রাখে। বেরিয়ে এসে কম্পিউটারেই বসেছি, অমনি সহেলির ডাক। রান্নাঘরে গিয়ে দেখি ভানুমতির খেল। এইটুকু সময়ে 3 রকম মাছ বানিয়ে ফেলেছে সহেলি। সঙ্গে ডাল, গোস্ত, ঝিরিঝিরি আলু ভাজা, ডিশ ভর্তি স্যালাড। আঁতকে উঠে বললাম, এত খাবার! আমি কি রাক্ষসী নাকি? যা পারবি খা, বাকিটা রাখা থাকবে। পোস্ত আর সর্ষে চিংড়িটা করাই ছিল, ভাবলাম তোকে একটু টেস্ট করতে দিই। অগত্যা কি আর করা,
সবই চাকছি অল্প অল্প, মশলাপাতি অতি উচ্চমানের, সহেলির এদেশেও অপূর্ব। আঙুল চাটতে চাটতে বললাম, তুই তো খুব গুণের হয়ে গেছিস রে, বিয়ের পরও তো প্রেসার কুকার খুলতে পারতিস না। মৈনাকটা তো নানা রকম খেতে ভালোবাসে, ওর জন্যই। সাবাস, তুই দেখি একেবারে শরৎচন্দ্রের নায়িকা, থ্রু স্টমাক পুরুষের মন জয় করার অভিযান। কথাটা বলে ফেলেই অস্বস্তি হলো। সহেলির মুখ কালচে মেরে গেছে। কথা ঘুরিয়ে বললাম, তোর ছেলে কি খেতে ভালোবাসে? কচু, কিছু মুখে তোলে না, ভাত ডাল তো ছুঁয়েই দেখে না, বেঙ্গলি খানা বুবুনের বিলকুল না পছন্দ। এতাল বেতাল কথা বলছি দুজনে খেতে খেতে। খাওয়ার পরেও কলেজ লাইফের কথা উঠল, পুরনো বন্ধুদের গল্প, আমার ঘর সংসারের উপাখ্যান। আশ্চর্য, যে কোনো কথাতেই সহেলির স্টিয়ারিং ঘুরে যায় সেই মৈনাকের দিকে। মৈনাক কি বলতো, কি কি করতো, কোন কোনটা অপছন্দ ছিল মৈনাকের, এরকম অজস্র হাবিজাবি। আবার একটু খেয়াল হলেই সামলে নিচ্ছে নিজেকে, জোর গলায় বোঝাতে চাইছে মৈনাককেও ভুলেই গেছে, কাটা ঘায়ে নুনের ছিটেগুলোই শুধু জ্বালায়, এই যা। গল্প করতে করতেই হঠাৎ হুঁশ ফিরেছে সহেলির। লাফিয়ে উঠল, যা যা, অনেক রাত হলো, এবার শুয়ে পড়, কাল সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়তে হবে। সকালে কেন, বঙ্গ সম্মেলন তো কাল বিকেলে, 4টে নাগাদ রওনা দিলেই তো যথেষ্ট। ও মা, ওয়াটমাল মল সব ঘুরবি না? কাল তোকে এখানকার সবচেয়ে বড় মলে নিয়ে যাব, জর্জিয়া মল। দোকানগুলো দেখলে চোখ ফেরাতে পারবি না, উইন্ডো শপিং করলেই মন ভরে যায়। বলতে বলতে বুবুনের ঘরে এসে আমার জন্য বিছানা করছে সহেলি। বালিশ চাদর সাজাতে সাজাতে চোখ নাচালো, একা ঘরে শুতে পারবি তো? আহা, হোটেলে তো একা ঘরেই ছিলাম। আমার সঙ্গেও লেটে যেতে পারিস, তবে সারা রাত ঘুম হবে না, আমি যা নাক ডাকাই। ঠাট্টা জুড়লাম, এই জন্যই মৈনাক কেটে পড়েনি তো। সহেলিও হালকাভাবেই নিল কথাটা, বলল, ওরে, নাক তো আমার বিয়ের পরদিন থেকেই ডাকে। আওয়াজটা কি 20 বছর পরে কানে ঢুকলো? মৈনাকের তো তাহলে বলতে হয় গন্ডারের কান। হাসিতে ফেটে পড়লাম দুজনে, হাসতে হাসতেই চলে গেল সহেলি। শুয়েও আমার ঘুম আসছিল না। কলকাতা এখন দুপুরে পা রাখছে, আমার বায়ো ক্লক এখনো আটলান্টায় রপ্ত হয়নি, ডাকলেই বা নিদ্রা দেবী আসবেন কেন? খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম, তেষ্টা পাচ্ছে। কিচেন থেকে জল খেয়ে এসে সহেলির ঘরের সামনে দাঁড়ালাম একটু, কান পাতলাম দরজায়। নাসিকা গর্জন শুরু হয়েছে কি? হুম, কোনো শব্দ নেই। সহেলি কি ঘুমোয়নি এখনো? মৃদু ঠেললাম দরজাটা। ঘরে নীল রাতবাতি, স্বপ্ন স্বপ্ন পরিবেশ। বিছানায় চোখ পড়তেই ডাবল বেড, খাটে সহেলি পাশ ফিরে শুয়ে। বিছানায় মৈনাক নেই, কিন্তু মৈনাকের বালিশটি রাখা সস্থানে। সহেলির হাত আঁকড়ে আছে বালিশটাকে। আমার বুকটা মুচড়ে উঠল। পরদিন বঙ্গ সম্মেলনে পৌঁছতে প্রায় 6টা বেজে গেল। সকাল থেকে প্রচুর হুটোপুটি হয়েছে, এ দোকান ও দোকান, এ বাজার সে বাজার। জর্জিয়া মল ঘুরতেই তো আমার কোমর ব্যথা হয়ে গেল, তাও বেরোতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরো দেখি। দোকানগুলোর কি বাহার, চোখ ফেরানো যায় না, যেমন বিশাল তেমন বর্ণাঢ্য। ঘুমের জন্য দুখানা ড্রেস কিনে ফেললাম, প্রতীকের জন্য একটা চমৎকার ঘড়ি। সহেলি জোর করে আমায় একটা দামি পারফিউম কিনে দিল, ঝুমের জন্য এক গাদা কসমেটিক্স। তবে আমার সব থেকে বেশি টেনেছে ডলার সবগুলো। এ যেন নিলামওয়ালা 6 আনা, যা নেবে তাই $1। কত যে টুকিটাকি জিনিস $1 মিলে যায়। দেশে ফিরে অনেককে উপহার বিলোতে হবে। ডলার ট্রিক চেয়ে সস্তায় এদেশে আর কোথায় কি মিলবে। লোভে পড়ে সাবানই কিনে ফেললাম 2 ডজন, লিপস্টিক, নেল পলিশ আর ছোটখাটো খেলনায় ভরিয়ে ফেললাম ব্যাগ। তাও দাম মেটাতে গিয়ে গা কিসকিস করছিল। $1 মানে প্রায় 50 টাকা, কলকাতার হিসাবে নেহাতি কম নয়। আমার মুখ ভাব দেখে সহেলি কি ফিকফিক হাসি। ওরে বুদ্ধু, ওভাবে হিসাব কষিস না, এদেশে আমরা ডলারকেই টাকা বলি। ভেবে দেখ, কলকাতায় মাত্র 1 টাকা এখন চিজ জুটবে কিনা। বাজার টাজার সেরে মেক্সিকান রেস্তোরাঁয় টাকু স্যালাড আর চিমিচাঙ্গা সাটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসা।
দুজনেই হাঁপাচ্ছি রীতিমতো। অডিটোরিয়ামে যাওয়ার জন্য এসকালেটর ধরে নামছি। হঠাৎই সহেলি আমার কবজি খামচে ধরল। ওই দেখ ওরা এসেছে। কারা? মৈনাক আর চন্দ্রা। সত্যি তো, এক্সিবিশন হলের সামনে দাঁড়িয়ে কার সঙ্গে যেন হাত মুখ নেড়ে কথা বলছে মৈনাক। পরনে কাঁথা স্টিচের কারুকার্যময় তসর পাঞ্জাবি, আলিগড়ি পায়জামা। বেশ মোটা হয়ে গেছে মৈনাক, চুল কমে এসেছে, মধ্যপ্রদেশ ফিত, তবু চিনতে অসুবিধে হয় না। মানুষের বাইরেটা আর কতটুকুই বা বদলায়। মৈনাকের পাশেই পরনে ঢাকায় শাড়ি, পায়ে হাই হিল। ওই মহিলাই কি চন্দ্রা দেবী? বেশ তো বয়স, মৈনাকের বড় বই ছোট তো নয়। এসকালেটর থেকে নেমে সহেলিকে বললাম, পাত্তা দিস না, সোজা ভেতরে ঢুকে যাই চল। সহেলি মুখ বেঁকালো। আমার বইয়েই গেছে পাত্তা দিতে। হু কেয়ার্স দ্যাট বিচ? বলল বটে, তবে হাঁটার গতি যেন একটু মন্থর হয়ে গেছে। সহেলিকে প্রায় টেনে নিয়ে অডিটোরিয়ামে ঢুকে গেলাম। মঞ্চে হাসির নাটক চলছে। কলকাতারই দল, নায়ক নায়িকা নামজাদা ফিল্ম স্টার। খুব ভিড় হয়েছে আজ। গোটা জায়গাটা কানায় কানায় ভর্তি। ক্ষণে ক্ষণে হাস্যরোল, ঘন ঘন হাততালি। দারুণ জমে গেছে নাটকটা। চেয়ার না পেয়ে একপাশে দাঁড়িয়ে গেলাম। দেখা নাটক, তবু সংলাপের কারিকুরিতে হেসে উঠছি মাঝে মাঝে। হঠাৎ নজরে পড়ল সহেলির মুখে হাসির চিহ্ন মাত্র নেই। তাকিয়ে আছে স্টেজের দিকে, কিন্তু কিছু দেখছেও না, শুনছেও না। চাপা স্বরে জিজ্ঞেস করলাম, কিরে, কি ভাবছিস? সহেলি হিসিস করে উঠল। তার কি দুকান কাটা, হায়া শরমের বালাই নেই, নাচতে নাচতে জোরে চলে এসেছে। তাতে তুই আপসেট হচ্ছিস কেন? তুই তো কাল বলছিলি মৈনাক আসতে পারে। বলেছিলাম, কিন্তু মৈনাকের এখন এটুকু বোধও নেই ওকে আজকাল কেউ পছন্দ করে না। মান সম্মান সব কি খুইয়ে বসে আছে? জানে না সবাই ওদের নিয়ে হাসাহাসি করে। তাতেই বা তোর কি? ওদের মানে না লাগতে পারে, আমার লাগে। সবাই তো আমার দিকেও তাকাবে, মজা পাবে, আর পিঠ চাপড়ানোর নাম করে ভুল ফুটিয়ে বলে যাবে, ওই ডিপসটাকে তুমি সহ্য করতে কি করে? আরো আগেই তোমার শক্ত হওয়া উচিত ছিল সহেলি। বলুক গে, গায়ে মাখিস না। সহেলি তবু ফুঁসতে লাগলো। নাক ফুলছে, চোখ জ্বলছে। আমারও বিশ্রী লাগছিল। চোখের চামড়া বস্তুটা কি একেবারেই লোপ পেয়ে গেছে মৈনাকের? এমন একটা জমায়েতে রক্ষিতাকে বগল দাবা করে চলে এলো। অবশ্য কে কাকে রেখেছে বলা মুশকিল। উদ্যোক্তাদের একজন দেখতে পেয়েছে আমাকে, এগিয়ে এসেছে। কি খবর কাবেরীদি, কোথায় ছিলেন? নিজেকে স্থিত করে মুখে হাসি ফোটালাম। এই তো আপনাদের শহরটা একটু দেখছিলাম। আপনাকে সুবীরদা অনেকক্ষণ ধরে খুঁজছেন। সুবীরদা মানে সুবীর হালদার, বিখ্যাত কবি। সুবীরদার বেশ কয়েকটা কবিতা আমি আবৃত্তি করি। এক ধরনের চার্ম আছে কবিতাগুলোই, শ্রোতাদের সরাসরি বিদ্ধ করে। আবৃত্তির সূত্রেই সুবীরদার সঙ্গে মোটামুটি সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠেছে আমার। জিজ্ঞেস করলাম, কোথায় সুবীরদা? ওই তো এক্সিবিশন রুমে বুক স্টলে বসে আছেন। সহেলিকে বললাম, দাঁড়া একবার দর্শন দিয়ে আসি। সুবীরদাকে অবশ্য বুক স্টলে পাওয়া গেল না। বেশ কয়েকজন মহিলা ভক্ত পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছে এক শাড়ির দোকানের সামনে। আমাকে দেখতে পেয়েই হৈ হৈ করে উঠল। কি ব্যাপার তোমার? আমাকে এমন বিপাকে ফেলে দিচ্ছ কেন? কেন, কি করলাম? আমার উপর ভরসা করে প্রতীক তোমায় ছেড়ে দিল। বারবার করে বলে দিয়েছিল আমার বউটাকে একটু দেখবেন দাদা, বিদেশ বিভুঁয়ে হারিয়ে না যায়। আর তুমি আমায় ডজ মেরে নিপাত্তা হয়ে গেলে। দেখ, নিপাত্তা হব কেন? এক বন্ধুর বাড়িতে আছি। হ্যাঁ শুনলাম, কাল সন্ধেবেলা তোমায় একজন ইলোক করে নিয়ে গেছে। সুবীরদার কথা বলার ধরনটাই এরকম। হাসতে হাসতে বললাম, দেখছেন তো সশরীরে বর্তমান। বলুন কি আজ্ঞা? পরশু তো নিউ জার্সির ফ্লাইট, মাঝে তো একটা মাত্র দিন। কি করছো কাল? দেখি, মানে এখনো। হেলেন যাবে? কোথায়? হেলেন হেলেন, ডান্সার নয়, বিচ মানে সি বিচ। কাল ভোরে স্টার্ট করে রাতে ফিরে আসবো। জাস্ট ডে স্পেন্ট। খেয়াল করিনি পাশে ক্যাসেটের স্টলে মৌন মুখর দাঁড়িয়ে। ভারী সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছে আজকাল মৌন। বেশ কিছু ক্যাসেট বেরিয়ে গেছে। ছেলেটির ব্যবহারটিও মধুর।
কথাবার্তায় এতটুকু চালবাজি নেই। মৌনমুখর বলল, চলুন না কাবেরিদি, আমরা একসঙ্গে যে কজন এসেছি সবাই যাচ্ছি। রথিনবাবু দুটো গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সুবিরদার স্বর ফের গম কমিয়ে উঠল। এত করে বলার কি আছে, কাবেরী নিশ্চয়ই যাবে। ওকে ছেড়ে গেলে প্রতীক আমায় আস্ত রাখবে? বটেই তো, বটেই তো। সুবীর হালদার সঙ্গে থাকলে সব মহিলার স্বামী নিশ্চিন্ত। ক্রমাগত আদি রসাত্মক জোক শোনাবে, বোতল সেবন করে বেহেড হয়ে যাবে। সাধে কি কবি মহলে সুবীর হালদারের নাম আলু সুবীর? পেশাদারি সম্পর্ক যেমনই থাক, এসব মানুষের সঙ্গে দূরত্ব একটু রাখতেই হয়। মুখটা কাঁদো কাঁদো করে বললাম, আমায় ছেড়ে দিন সুবীরদা। আমার বন্ধু কাল আমায় নিয়ে বেড়াতে যাবে বলে অফিস থেকে ছুটি নিয়ে রেখেছে। ও, তা মেয়ে বন্ধুর সঙ্গে ঘুরে আনন্দ পাবে? কি করি বলুন, এত করে বলছে, একদম সেই ছোটবেলাকার বন্ধু। বেশ। ধুতি পাঞ্জাবি পরা সুবিরদা আমেরিকান কায়দায় কাঁধ ঝাঁকালো। পকেট থেকে একটা নস্যির ডিবে বের করে নস্যি ঠুকছে নাকে। মুখ চোখ লাল করে ভোম হয়ে রইল একটু। তারপর নাক টানতে টানতে বলল, যা খুশি করো, এসেছো স্ট্যাচু অব লিবার্টির দেশে, তোমার তো এখন অখণ্ড স্বাধীনতা। সুবিরদা চটেছে কি? প্রলেপ দেওয়ার জন্য প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম। হাত নিয়ে আবার কবে থেকে নস্যি ধরলেন? করবোটা কি? কোথাও যে সিগারেট খেতে পারছি না। কি খেঁচা কলেজে পড়েছি, কমোডে বসে সুপ টান দেবো তা সে উপায়টাও নেই। হোটেল রুমে স্মোক ডিটেক্টর লাগানো, তা পেলেন কোথায় নস্যি? এখানকার ইন্ডিয়ান স্টোরে সব পাওয়া যায় সেখানে, গুড়াগু পর্যন্ত। 2-4 মিনিট হাসি ঠাট্টা করে ফিরছি সহেলির কাছে, তখনই হঠাৎ মৈনাকের মুখোমুখি। আমার সঙ্গেই কথা বলতে এসেছে মৈনাক, একাই। গভীর পরিচিতের সুরে বলল, কি খবর, কেমন আছো? তুমি তো এখন সেলিব্রিটি, এড়ানোর উপায় নেই। দে তো হাসলাম। কেমন লাগছে আটলান্টা? মন্দ কি? শুনলাম তুমি নাকি আমাদের বাড়িতে উঠেছ। তোমাদের বাড়ি? ব্যঙ্গ ফুটে উঠল গলায়। তুমি তো সেখানে থাকো না। একটুও থতমত খেলো না মৈনাক। অবলীলায় বলল, থাকি না থাকি, বাড়িটা কিনেছিলাম তো আমি। তাই কি? আমি তো অন্য কথা জানি। বাড়িটা লোনে কিনেছিলে, বছর দেড়েক হলো ইনস্টলমেন্ট দেওয়া বন্ধ করেছো। গোটা দেনাটা সহেলি নিজের কাঁধে তুলে নিয়েছে। ও বাড়ি এখন সহেলির। এবার নাড়া খেয়েছে মৈনাক। শ্লেষের সুরে বলল, তোমার বন্ধু তো সব উগরে দিয়েছে দেখছি। তুমি কি ভেবেছিলে চেপে চেপে রাখবে? তোমার কীর্তির সুবাস গোটা মহাদেশেই ছড়িয়ে পড়েছে। একতরফা কথা শুনে ওপিনিয়ন তৈরি করো না কাবেরি। তোমারও বুঝি কিছু সাফাই আছে? অফকোর্স। এত বছর ঘর করেও কেন বিয়ে ভাঙে, কেন অন্যদিকে মন যায়, সেটা কখনো ভেবে দেখেছ? নিশ্চয়ই কোনো গ্যাপ তৈরি হয়েছিল। কিসের গ্যাপ? বউ ছেলে নিয়ে আমেরিকায় সেটেল করবে বলে দেশ ছেড়ে চলে এলে, দুজনে দিব্যি চাকরি বাকরি করে গাড়ি বাড়ি করছিলে। তোমাদের অত সুন্দর একটা ছেলে, কিসের অভাব ছিল তোমার? তুমি বুঝবে না। বোঝাও। টাকা পয়সা ঘর সংসার ছাড়াও পুরুষ মানুষের আর একটা জিনিসের প্রয়োজন হয়। সি ল্যাকড ইন দ্যাট ডিপার্টমেন্ট। তোমার বন্ধুর মধ্যে সেই প্যাশন কোথায়? সি ইজ ফ্রিজড, অ্যাবসোলিউটলি ফ্রিজড। পলকের জন্য কাল রাতের ছবিটা মনে পড়ল। মৈনাকের বালিশ আঁকড়ে শুয়ে আছে সহেলি। রুক্ষ গলায় বললাম, প্যাশন শব্দের অর্থ বোঝো? প্যাশন কাকে বলে জানো? কুল কুল, তুমি মিছিমিছি উত্তেজিত হয়ে পড়ছো। মৈনাক নির্বিকার হাসছে। শোনো, তোমরা অ্যাভারেজ বাঙালি মেয়েরা একটা জায়গায় বড় ভুল করে ফেলো। একটা সার্টেন বয়সের পর হাজব্যান্ড তোমাদের কাছে ম্যাটার অফ ফ্যাক্ট হয়ে যায়, কিংবা বলতে পারো একটা গৃহপালিত পশু। তার ভেতরে যে আর্জটা আছে সেটাকে তোমরা আর পাত্তা দিতে চাও না। ফরচুনেটলি চন্দ্রা আমার সমস্যাটা ফিল করতে পেরেছে, ধরেছে আমার প্রবলেমটা কোথায়। অ্যান্ড নাও আই এম স্যাটিসফাইড উইথ হার। চারিদিকে তাকিয়ে নিয়ে মৈনাক গলা ঝাড়ল। জানো আমি নিজের সঙ্গে কত যুদ্ধ করেছি। সহেলি বুবুনকে ছেড়ে আসতে আমারও কম কষ্ট হয়নি। বাট আই কুড নট হেল্প ইট। চন্দ্রা আমায় জিতে নিল। আমি সহেলির কাছ থেকে যা পেতাম না, চন্দ্রার কাছ থেকে সেটা পেয়েছি।
আর কথা বলার প্রবৃত্তি হচ্ছিল না। বললাম, থাকো তুমি যাকে নিয়ে খুশি, আর কখনো দেখা হলে আমায় চেনার চেষ্টা করো না। চলেই যাচ্ছিলাম, মৈনাক পিছন থেকে ডাকলো, শোনো, তোমার বন্ধুকে বলে দিও ও ডিভোর্স স্যুট ফাইল না করলে আমিই কেস করতাম। আরও বলে দিও সর্বত্র যেন আমার নামে এভাবে কেচ্ছা গিয়ে না বেড়ায়। স্টল রুমের বাইরে পা রাখতে না রাখতেই সহেলি প্রায় দৌড়ে এসেছে। কি বলছিল মৈনাক? তুই দেখেছিস? তোকে খুঁজতে এসে চোখে পড়ল। আঙুল নেড়ে নেড়ে কি বোঝাচ্ছিল রে? ছাড় তো, যত সব ফালতু কথা। চন্দ্রার গুণকীর্তন করছিল বুঝি? ওই আর কি, চন্দ্রা নাকি ওকে ফিল করে, তুই পারিসনি, এই সব। বাদ দে বাদ দে। কবজি উল্টে ঘড়ি দেখলাম, 6:15 বাজে। ফিরবি না? বুবুনের ফোন আসবে তো। সহেলি গুম হয়ে গেল, হাঁটছে হন হন, নিচতলা থেকে মাঝের তলা, মাঝের তলা থেকে ওপর তলা। লাউঞ্জে চেয়ার নিয়ে গোল হয়ে বসে আড্ডা মারছে একদল কিশোর কিশোরী। বাঙালি মা বাপেরই সন্তান, তবে বাংলা জানে না, জানলেও বলতে চায় না। কথা বলে অদ্ভুত নাকি সুরে, বিচিত্র আমেরিকান অ্যাকসেন্টে। বঙ্গ সম্মেলন নিয়ে এরা কণা মাত্র উৎসাহী নয়, ভুলেও বাংলা অনুষ্ঠান দেখে না। বাবা মার উপরোধে স্রেফ দয়া করে পিতৃপুরুষের ক্ল্যানের সংখ্যা বাড়াতে এসেছে। ওই দলেরই একটি মেয়ে সহেলিকে দেখে হাত নাড়ল। হাই মাসি, কেমন আছো? হাউ ইজ বুবুন? সহেলি ঘট করে ঘুরে দাঁড়িয়েছে, পলকে বিস্ফোরিত হলো। চোস্ত আমেরিকান ইংরেজিতে খেঁকিয়ে উঠল, এই, বুবুনের সঙ্গে তোর কি? খবরদার যদি আমার ছেলের দিকে তাকাস আর আমাকে মাসি বলে ডাকিস, তোর স্পর্ধা তো কম নয়। কুত্তির বাচ্চা কুত্তি, তোর নোংরা মাটা কোন সুবাদে আমার বোন হয়? সহেলির আকস্মিক আক্রমণে মেয়েটা হাউমাউ করে উঠতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ফের ধমক, চুপ চুপ, একটাও কথা নয়। ভদ্রবাড়ির ছেলে মেয়েদের সঙ্গে বসে আছিস কোন মুখে? যা যা, মা মেয়ে গলা জড়িয়ে খদ্দের ধরবে যা। বন্ধুদের সামনে অপমানের ঝাঁঝে ভেবা চাকা খেয়ে গেছে মেয়েটা, ফ্যাল ফ্যাল তাকাচ্ছে। বাকি ছেলে মেয়েগুলো সহেলির রণরঙ্গিনী মূর্তি দেখে সন্ত্রস্ত। মেঝেই পা ঠুকছিল সহেলি, গড়গড় করছিল। আমি টানতে টানতে বাইরে নিয়ে এলাম সহেলিকে। রাস্তায় এসে বললাম, তুই কি পাগল হয়ে গেলি? সহেলি নিরুত্তর। মেয়েটাকে ওভাবে বললি কেন? যেমনই হোক, ওর কি দোষ? মার উপর ঝাল মেয়ের উপর ছাড়বি কেন? তাছাড়া মেয়েটা কত ছোট। সহেলি খপ করে আমার হাতটা চেপে ধরল, করুণ মুখে বলল, কেন ওরকম করলাম বলতো? সত্যি কি আমার মাথা খারাপ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। এত উত্তেজিত হবি কেন? ছি 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 ছি। সহেলি অস্থিরভাবে মাথা ঝাঁকাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সামনে, বরুণ সংঘমিত্রার ছেলেটা ছিল, দেবলদার মেয়ে, ওরা কি ভাবলো আমার সম্পর্কে? গিয়ে নিশ্চয়ই বলবে বাড়িতে। এ আমি কি করলাম? পিঠে হাত রাখলাম সহেলির, নরম গলায় বললাম, শান্ত হ, আর কখনো পাবলিকলি মাথা গরম করিস না, এতে তো নিজেরই মানটা যায়, তাই না? সহেলি কি বুঝলো কে জানে, হাঁটছে ধীর পায়ে। টের পাচ্ছি একটা ঝড় চলছে ভেতরে। গাড়িতে ওঠা পর্যন্ত একটি কথাও বলল না, ড্রাইভিং সিটে বসে আছে নিশ্চল। আবার স্মরণ করিয়ে দিলাম, এই স্টার্ট কর, বুবুনের ফোন আসবে যে। সহেলি ঝুঁকে স্টিয়ারিংয়ে মাথা রাখলো, তারপরই ডুকরে উঠেছে কান্নায়। কেন ওরা মৈনাককে কেড়ে নিল? কেন কেন? রাত্রিরে ভালো করে ঘুমোতে পারলাম না, ছেঁড়া ছেঁড়া ভাবনা পাক খাচ্ছিল মাথায়। সহেলিকে কেমন প্রহেলিকার মতো লাগছিল। মানুষের মন সত্যিই জটিল ধাঁধা। যে মৈনাক সহেলিকে লাথি মেরে চলে গেল, তার জন্য এখনো কেন এত ছটপট করে সহেলি? নিজেই বিচ্ছেদের মামলা এনেছে, অথচ কিছুতেই মন থেকে ছাড়তে পারছে না মৈনাককে। আমি হলে তো ওরকম বরের আর মুখদর্শন করতাম না। সহেলি কেন এত দুর্বল হয়ে পড়ছে? ভালোবাসা, অপমানের পাঁকে এক গলা ডুবে গেলেও ভালোবাসা অবশিষ্ট থাকে? নাকি সহেলি নিজের হেরে যাওয়াটা মানতে পারছে না? পরাজয়ী বা কিসের? সহেলি তো যথেষ্ট মাথা উঁচু করে বেঁচে আছে। চিন্তাগুলো মাথায় নিয়েই ভোরের দিকে বুঝি একটু ঘুম এসেছিল। জাগলাম সহেলির ডাকাডাকিতে।
কি রে, তুই তো দেখি আমার থেকেও বেশি নাক ডাকাস, উঠবি না? আড়মোড়া ভেঙে বললাম, কটা বাজে? 8:45। চল স্নান সেরে নে। গরম কাপ মাথার কাছে নামিয়ে রাখলো সহেলি। চায়ে চুমুক দিতে দিতে তোর ইমেলটাও চেক করে নিস। নেই, কোনো বৈদ্যুতিক বার্তা নেই আমার জন্য। বুকটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকলো। কালও আসেনি। নিয়মিত মেল করবে বলে কথা দিয়েছিল, বেমালুম ভুলে গেল বাপ মেয়ে। একেই কি বলে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যাওয়া। মন খারাপ করে বসে থাকার জো নেই, অনবরত তাড়া লাগাচ্ছে সহেলি। এখন সে আবার আগের মতোই স্বচ্ছন্দ, স্বাভাবিক, উচ্ছল। গলা ছেড়ে গান গাইতে গাইতে ব্রেকফাস্ট বানালো। জিন্স আর টি শার্ট পরে ঝটপট তৈরি। গ্যারেজ থেকে গাড়ি বার করে পোঁ পোঁ হর্ন বাজাচ্ছে। একটা অফিসের দিন ছুটি নিয়েছে, আধখানা মুহূর্তও সে আজ হেলায় হারাতে রাজি নয়। মার্টিন লুথার কিংয়ের সমাধি ঘুরিয়ে সহেলি আমায় নিয়ে গেল কোকাকোলা মিউজিয়ামে। যতই জগঝম্প এলাহি ব্যাপার হোক না কেন, কারখানা দেখতে কতক্ষণ আর ভালো লাগে। তবে বিনি পয়সায় নানান স্বাদের পানীয় চাখা গেল, এটুকুই যা লাভ। তারপর স্টোন মাউন্টেন দেখে দ্বীপ্রাহরিক আহার। শীতল চীনের রেস্তোরাঁয় বড় বড় কাঁকড়া ভাজা আর চিংড়ি ভাজা সহযোগে বাফে লাঞ্চ। ওহো, কি সুখাদ্য! খেয়ে যখন বেরোলাম পেট একদম টইটুম্বুর। এরপর আর ছোটাছুটির ইচ্ছে ছিল না। এসি গাড়িতে বসে টের পাওয়া যায় না বটে, তবে আজ গরম পড়েছে জব্বর। আমেরিকার আবহে নিখাত বিহারি হলকা। স্টোন মাউন্টেনে মাত্র 8 ঘন্টা মতন ছিলাম। পাহাড়ের গায়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের স্মারক কি দেখব, রোদ্দুরে গা হাত পা পুড়ে যাওয়ার জোগাড়। কিন্তু সহেলি আজ শেষ না দেখিয়ে ছাড়বে না। গাড়ি হাঁকিয়ে চলল লেক লেনিয়ার। পথে পাবলিক্স থেকে ঢাউস একখানা লেমনেডের বোতল কিনে নিয়েছে। চুমুক দিতে দিতে ছুটছি দুই সখী, ধুলোবিহীন মসৃণ চওড়া চওড়া রাজপথ বেয়ে, শৃঙ্খলা পরায়ণ গাড়ির স্রোতের সঙ্গী হয়ে। লেক লেনিয়ার দেখে চোখ জুড়িয়ে গেল। সবুজের মাঝে প্রকাণ্ড এক জলাশয়, এঁকে বেঁকে ঘুরিয়ে পেঁচিয়ে কত দিকে যে ছড়ানো। মাঝে মাঝে দ্বীপও আছে, গাছপালায় ছাওয়া। জলের বুকে কোথাও চলছে উদ্দাম ওয়াটার স্কিইং, কোথাও বাচ্চারা হুল্লোড় করছে কোমর সমান জলে, কোথাও ঘাটে কালো সাদা সাহেব মেমের স্নানের উল্লাস। নির্জনতা খুঁজে একেবারে জলের কিনারে গিয়ে বসলাম আমরা, ম্যাপেল গাছের ছায়ায়। ঘাসে পা ছড়িয়ে দিল সহেলি, বলল, চাইলে গড়িয়েও নিতে পারিস। বসে থাকতেই ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে রে এদিকটায়। নিশ্চুপ হয়ে উপভোগ করছি শান্ত নিস্তব্ধতা। হঠাৎ একটা পাখির ডাক শুনতে পেলাম, চেনা চেনা, অনেকটা যেন ফিঙে পাখির ধরন। মাথা তুলে ম্যাপল গাছের ফাঁকে ফাঁকে খুঁজলাম পাখিটাকে। দেখতে না পেয়ে আবার চোখ রেখেছি জলে। হাঁসের দল চড়ে বেড়াচ্ছে আপন মনে। ছোট ছোট ঢেউ তীর তীর ছুঁয়ে যাচ্ছে পাড়, দুলছে। মায়াবী হ্রদে জলের কাঁপন ক্রমশ আবিষ্ট করে দিচ্ছিল আমাকে। এই মুহূর্তে মনেই পড়ে না সেই কোন 7 সমুদ্র 13 নদীর ওপারে এক দুঃখী ঘিঞ্জি শহরে আমার বাস। ঘোর ছিঁড়ে গেল সহসা। বিকট আওয়াজ তুলে জল ছেঁতড়ে ছুটছে ওয়াটার স্কিয়ার। স্কি শুদ্ধ পাক খেলো শূন্যে। আস্ত একখানা সামার সল্ট নিয়ে আবার চিরছে জলতল। চোখ মুচকে বললাম, ইস, কি ডেঞ্জারাস খেলা! মানুষ এসব খেলায় কি সুখ পায়। সহেলি উদাসীনভাবে বলল, যার যাতে আনন্দ। একটু বেখেয়াল হলেই তো হাড়গোড় ভেঙে হয়ে পড়ে থাকবে। কত লোক তো শুনেছি এই করতে গিয়ে মারাও যায়। ওই ওয়াটার স্কি কর্নেওয়ালারা কি সে খবর রাখে না? খুব রাখে। তবু জেনে শুনেও তো খেলছে। উত্তেজনা ছাড়া মানুষ বোধহয় থাকতেই পারে না। সহেলি আমার দিকে ফিরল। মৈনাকের কথায় ধর, ও কি এতই নির্বোধ যে বোঝে না চন্দ্রার সঙ্গে খেলাটার পরিণতি কি? নিষিদ্ধ পুলকের চার্ম কদিন থাকবে, তারপর তো পাখি ফুরুত, অন্য কোনো ডালে বসে লেজ নাচাবে। অফকোর্স আসল গাছটাকে না ছেড়ে। তখন মৈনাকের কি দশাটা হবে ভাব তুই। আরো বেশি মদ খাবে, আরো বেশি নিজেকে ধ্বংস করবে। কথাটা হয়তো ভুল নয়, তবু চোখ পাকালাম। মৈনাকের ভবিষ্যৎ না ভেবে তোর বুঝি ঘুম হচ্ছে না? ওই বজ্জাতটার শোকে তুই আবার কেঁদে ফেলবি মনে হচ্ছে। শুধু মৈনাক নয় রে,
নিজের কথাও ভাবছি। দিব্যি সংসারটা ছিল, বয়স তো আমাদের কারুর থেমে থাকছে না, আস্তে আস্তে বুড়োই হচ্ছি। ভেবেছিলাম আমরা পরস্পর পাশাপাশি বেঁচে থাকতে পারবো, তাও তো হলো না। একটা সেট ফিউচার ছিল, সেই ছকটাই উল্টে গেল। মৈনাক তো একা হয়ে যাবেই, কিন্তু আমারও তো একই ফিউচার, একই ডেস্টিনি। এই দেশটা সব ভালো, আড়ম্বর আছে, সুখ সুবিধের অন্ত নেই, কিন্তু এখানে একা থাকা যে কি ভয়ঙ্কর। অত ভাবছিস কেন? তোর তো বুবুন আছে। ছেলে মানুষের মতো কথা বলিস না। বুবুন আমায় প্রচন্ড ভালোবাসে, সে আমার জন্য ওরিড, আমায় আগলে রাখার চেষ্টা করছে, সব সত্যি, কিন্তু সেও তো একটু একটু করে নিজের বৃত্তে ঢুকে পড়বে, ঢুকতেই হবে। মার কথা ভেবে তার জীবনে কোনো স্বাদ আহ্লাদ থাকবে না, উইকেন্ড এনজয় করবে না, ডেটিং করবে না, তার জীবনে গার্লফ্রেন্ড আসবে না, সে নিজের সংসার বসাবে না, এ নিশ্চয়ই আমি আশা করতে পারি না। আমি বা অত স্বার্থপর হব কেন? হতে চাইলেও বা বুবুন কেন তা মানবে? কদিন পরে হয়তো এই 8:30 থেকে 9টার মধ্যে ফোন করাটা ওর কাছে বোরিং রিচুয়াল হয়ে দাঁড়াবে। আমার যতই খারাপ লাগুক, যতই অস্থির হই, এসব তো আমায় মানতেই হবে। সুতরাং সহেলি প্রকাণ্ড বড় একটা দীর্ঘশ্বাস ফেলল, আর কিছু বলছে না। সহেলির চুপ করে থাকাটা আমার অসহ্য লাগছিল। জিজ্ঞেস করলাম, সুতরাং কি? পরিণতি সেই একই, প্রায় মৈনাকের মতো, একা বেঁচে থাকা, একদিন একা একাই মরে পচে হেজে যাওয়া। সহেলি বিষণ্ণ হাসল। তুই হয়তো ভাবছিস আমি এই অছিলায় আবার মৈনাকের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়ে একসঙ্গে থাকার কথা ভাবব। হুম, আমাদের সম্পর্ক আর জোড়া লাগবে না। তবে আইরনিটা হলো, ডেঞ্জার গেম না খেলেও আমাকে হাড়গোড় ভেঙে হয়ে যেতে হবে। সত্যিই তো, এ যেন হেড ইউ উইন, টেল আই লুজ। সহেলির ভবিষ্যতে সত্যিই তো কোনো আলোর রেখা নেই। মৈনাক অত কাণ্ডর পরও যেভাবে ওর মনটাকে দখল করে আছে, নতুন কোনো সঙ্গী খুঁজে নিয়ে নিজেকে স্থির করাও সহেলির পক্ষে আর বোধহয় সম্ভব নয়। সহেলির কাঁধে হাত রাখলাম। এক কাজ কর না, এখানকার পাত্তারি গুটিয়ে দেশে ফিরে চল, তাহলেই প্রবলেম সলভড। অন্তত বিদেশে একা একা তো পৌঁছতে হবে না। হ্যাঁ, আমারও মাঝে মাঝে চিন্তাটা আসে, আর বছর কয়েকের মধ্যে বুবুন দাঁড়িয়ে যাবে, তখন আমি আবার ব্যাক টু প্যাভিলিয়ন হতেই পারি। ছেলে এখানে রইল, বুবুন এখানকার পরিবেশে রপ্ত হয়ে গেছে, ওখানে ওকে টেনে নিয়ে গেলে ওর উপর ইনজাস্টিস করা হবে। আমি না হয় মাঝে মাঝে এসে ওকে দেখে যাব। কিন্তু এই প্ল্যানটাতেও তো স্বস্তি পাই না। কেন? দেশে কোথায় ফিরবো, কার কাছে? শ্বশুর বাড়ির কথা বাদ দে, ওই ফ্যাক্টরটা তো বাতিলই হয়ে গেছে। কেন, তোর দেওর ননদরা কোনো যোগাযোগ রাখে না? কচিত কখনো মেল করে, বিজয়ায়, নিউ ইয়ারে। মৈনাকের কীর্তির কথা তাদের জানিয়েছিস? সব জেনেছে। প্রথম প্রথম বেলেল্লাপনার কথা শুনে নিয়ম মাফিক একটু হাহুতাশ করেছিল, এখন তাদের তেমন মাথা ব্যথা নেই। মৈনাকের বাবা মা তো ছেলের কাছ থেকে ডলার পেয়েই খুশি। আর দেওর ননদদের ভাবটা এমন, তোমরা বিদেশে গিয়ে কে কি করছো না করছো তোমরা বোঝো, আমরা বেশি নাক গলিয়ে কি করব। ইনফ্যাক্ট এবার বুবুনের জন্মদিনে তো ওরা উইশ করতেও ভুলে গেছে। ওদের গুলি মার, ওরা তো আর তোর ইনলও থাকছে না, তুই নিজের ফ্যামিলির সঙ্গে থাকবি। নিজের ফ্যামিলি, হাসালি। দাদা বৌদিরা আছে ঠিকই, দিদি জামাইবাবুও আছে, কিন্তু তাদেরও তো নিজস্ব জগৎ আছে, ঘর সংসার আছে। সেখানে আমি গিয়ে গুঁতো মেরে কতটা ঢুকতে পারবো? যদিও দাদা বৌদিরা সবসময়ই ডাকছে, দিদিও বলছে আর থাকিস না ওখানে, চলে আয় চলে আয়, তবু ভরসা পাই না। মাসিমাও তো আছেন এখনো, মাসিমাকে নিয়ে থাকবি। মাই বা আর কদিন? তাছাড়া এমনিতেই তো মা আমায় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করছে, যখনই কথা বলে দুটো কথা বলার পর গলা বুঝে যায়। চোখের সামনে থাকলে আরো কষ্ট বাড়বে। না রে, দেশে ফেরাও আমার আর হবে না। সহেলি জোর করে হেসে উঠল। এখানেই ঠিক আছি,
চাকরি বাকরি করছি, বাড়ি ঘরও হয়েছে, বুবুনও রয়েছে। দেশের জন্য মন কেমন করলে যাব মাঝে মাঝে, ঘুরে আসবো। ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে খেলতে খেলতে এদিকে চলে এসেছে। একটা ছেলের হাত থেকে প্লাস্টিকের বল ছিটকে গিয়ে পড়ে গেল পানিতে। ছেলেটা অমনি তরতর করে পানিতে নেমে গেছে, ধরার চেষ্টা করছে বলটাকে। গোড়ালি পানিতে নামলো, হাঁটু পানিতে, কোমর পানি। হাওয়ার তারা খেয়ে বল ভেসে চলেছে আরো দূরে, আরো গভীর পানি। এগোচ্ছে ছেলেটাও। কাণ্ড দেখো, ডুবে যাবে যে। কথা ভুলে আমরা কাঁটা, দেখছি বাচ্চাটার কাণ্ড কারখানা। অবশ্য বিপদ কিছু ঘটলো না। লম্বা চওড়া কৃষ্ণকায়া শিক্ষিকা ধুমকে ডেকে নিয়েছে ছেলেটাকে। বল পানিতে ভাসতে থাকলো আপন মনে, বাচ্চাগুলো অন্যদিকে চলে গেল। দিনের তেজ মরে আসছে। আমরাও উঠলাম, হাঁটছি ঘাসের গালচে মারিয়ে। টুকটাক পাতা খসছে গাছ থেকে, দেখছি শুকনো পাতার ওড়াউড়ি। গাড়ির দিকে যেতে যেতে সহেলি আবার চনমনে। এক শ্বেতকায় বৃদ্ধ সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। জড়তাহীন ভঙ্গিতে তার দিকে হাত তুলল। হাই, হাউ ইজ লাইফ? ও ফাইন, সঙ্গে সঙ্গে ভদ্রলোকের সহাস্য জবাব। ইজ নট ইট আ নাইস ডে? ইয়া। গাড়িতে বসে বললাম, আছিস বেশ, চেনা নেই সোনা নেই, যাকে তাকে হাই হুই করছিস। এ দেশে এটারই চল। সহেলি গাড়ি স্টার্ট করতে করতে হাসলো। একদম অচেনা লোকও স্বচ্ছন্দে তোর সঙ্গে কুশল বিনিময় করবে। কেন বলতো? কেন? কারণ সম্পর্কটা ওখানেই শুরু, ওখানেই শেষ। এখানে কোনো সম্পর্কেরই তো শিকড় গজায় না, তাই ওই ফর্ম্যাল থার্ড বারটুকু থাকে। কথাটা বাজলো বুকে। সহেলির মধ্যেও শিকড়হীনতার যন্ত্রণাটা যেন ঢুকে পড়েছে। ভাবলেই বুকটা টনটন করে ওঠে। মেয়েটা সব অর্থে বিচ্ছিন্ন হয়ে কি করে বেঁচে থাকবে? সত্যি, কোথায় ছিল মেয়েটা, কোথায় এসে পড়েছে? কোথায় সেই ভবানীপুরের ঘিঞ্জি গলি, কোথায় এই আটলান্টা? এখানে রাস্তায় মানুষ হাঁটে না বড় একটা। এখনো অবধি একটাও স্ট্রিট ডগ চোখে পড়েনি। বৈভব এখানে বিশালত্বের এক প্রসারিত গাম্ভীর্য নিয়ে বিরাজমান। সহেলিটা শেষ পর্যন্ত এখানেই ডুবে গেল। নিপুণ ভঙ্গিতে একটা বড় বাঁক পেরিয়ে সহেলি জিজ্ঞেস করলো, কি রে, কি ভাবছিস? ছোট শ্বাস ফেললাম। কিছু না। রাতে কি খাবি আজ? পদ্যই তো শেষ রজনী, ইটালিয়ান ডিনার হয়ে যাক। না না, বাইরে খেতে হবে না, ফ্রিজে অনেক রান্না আছে। ওকে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড় আজ। জম্পেস করে একটা ঘুম দিয়ে নে, কাল তো আবার তোর সকালেই ফ্লাইট। গিয়ে তাড়াতাড়ি আগে গোছগাছটা সেরে ফেলতে হবে। সোজা বাড়ি চল। সোজা অবশ্য ফেরা হলো না। পথে জোর করে একটা পাবলিক্সে ঢুকলো সহেলি। ইয়া বড় এক ব্রোকলি কিনলো, আমায় ব্রোকলি ভাজা খাওয়াবে। ক্রসও নিল খান কয়েক, আমার ভোরের পানি খাবার। বাড়ি ঢুকে দেখি ভয়েস রেকর্ডারের আলো পিপপিপ করছে। সহেলি একটু অবাকই হলো। বুবুন আজ এত তাড়াতাড়ি ফোন করলো যে? সবে তো 8টা 10। সোফায় শরীর ছেড়ে দিয়েছিলাম। অলস মেজাজে বললাম, দেখ, অন্য কেউ তো মেসেজ রাখতে পারে। অন্য কেউ মানে কি মৈনাক? এ আমি স্বপ্নেও ভাবিনি। রেকর্ডার চালু হতেই পলকে স্নায়ু টান টান। কড়া গলায় মৈনাক ধমকাচ্ছে, ভেবেছ কি তুমি? ছোট লোকমির একটা সীমা থাকা উচিত। এত বড় সাহস তোর! লিসাকে তুই অপমান করিস? চন্দ্রাকে হিংসে করে তোর কোনো লাভ হবে না, বুঝলি? শোন মাগি, তুই আমার চন্দ্রার পায়ের নখের যোগ্যীয় নোস। আরও একটা কথা শুনে রাখ, তোর মতো ঘ্যান ঘ্যানে মেয়ে ছেলেকে আমি কোনো দিনই ভালোবাসিনি। একদিন যে তোকে সহ্য করে ঘর করেছি, এটা তো 14 পুরুষের কপাল। তুই আর তোর ছেলে দুটোই আমার চোখে নোংরা আবর্জনা, বুঝেছিস? কথাটা তোর ছেলের মাথাতেও ঢুকিয়ে দিস, সে যেন ভুলেও কখনো আমার সঙ্গে রিলেশন তৈরির চেষ্টা না করে, মনে থাকবে? সহেলের মুখ সাদা হয়ে গেছে। কথাগুলো যেন রাশি রাশি জোঁক হয়ে রক্ত শুষে নিয়েছে সহেলির মুখ থেকে। ধপ করে বসে পড়ল সোফায়, কাঁপতে কাঁপতে বলল, দেখেছিস তো, শুনলি? রেকর্ডারটা চলছে, গা শিরশির করা যান্ত্রিক শব্দ। উঠে গিয়ে বোতাম টিপে বন্ধ করলাম। দাঁত কিরমির করে বললাম,
বাস্টার্ড, একটা আদ্যন্ত মুখোশধারী খচ্চর। সহেলি দুদিকে মাথা নাড়ছে অস্থিরভাবে। অস্ফুটে বলল, আমি ফিরে যাব, চলে যাব, আমি বাড়ি চলে যাব, আর থাকবো না আটলান্টায়। সহেলি আমায় এয়ারপোর্টে পৌঁছে দিতে এসেছে। এখান থেকে আর বাড়ি ফিরবে না, অফিসে চলে যাবে। আজ থেকে আবার তার কেজো দিনের শুরু। সুটকেস দুটো ট্রলিতে চাপিয়ে সহেলিই ঠেলছে, আমায় হাত লাগাতে দিচ্ছে না। লাউঞ্জে ঢুকতেই সুবিরদার গ্যাঁক গ্যাঁক গলা, এই যে কাবেরী, তুমি তো ডেঞ্জারাস, আর একটু দেরি হলে আমাদের প্লেন ফেল হয়ে যেত। লজ্জাই পেলাম। সঙ্গী সাথীরা সকলেই চলে এসেছে, মালপত্র চেক ইন না করে অপেক্ষা করছে আমার জন্য। মনে মনে একটু ভালোও লাগলো। আমাদের টিমের অনেকের সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠতা নেই, কারুর সঙ্গে তো প্লেনেই প্রথম আলাপ। তবু একসঙ্গে আসার সুবাদে এক ধরনের সখ্য তৈরি হয়ে গেছে, এইটুকুই তো মানুষ আশা করে। হালকা গলায় বললাম, আমি তো লেট করিনি, ফ্লাইটের তো এখনো 1 ঘন্টা বাকি। 1 ঘন্টার কতটুকুনি সময়? এখান থেকে প্লেন কতটা রাস্তা খেয়াল আছে? এতক্ষণ মাথায় ছিল না, স্মরণ করিয়ে দিতেই হৃদকম্প। সিকিউরিটি চেকিং এর বেড়া টপকে দুস্তর পথ পাড়ি দিতে হবে, লম্বা এসকালেটর বেয়ে হুহু করে পাতাল প্রবেশ, সেখান থেকে ভূগর্ভস্থ ট্রেন ধরে নির্ধারিত স্টেশনে, আবার এসকালেটরের উত্থান, দীর্ঘ প্যাসেজ ধরে হাঁটা, নম্বর মিলিয়ে গেট খুঁজে বের করা। আটলান্টা এয়ারপোর্টটার বিশালত্ব দেখলে সত্যি বুক ধরাস ধরাস করে। সহেলি বলছিল এটাই নাকি এখন পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। হতেই পারে, আকাশে যা ঘুড়ির মতো প্লেন উঠছে সর্বক্ষণ। তাড়াতাড়ি বলে উঠলাম, চলুন চলুন, ঝটপট লাইনে দাঁড়িয়ে যায়। স্লথ গতিতে এগোচ্ছে লাইন। দৈত্যাকৃতি এক কৃষ্ণকায় যুবতী কাউন্টার সামলাচ্ছে। বাজ পাখির চোখে পরীক্ষা করছে কাগজপত্র, প্রতিটি বিদেশিকে জরিপ করছে সন্দিগ্ধ দৃষ্টিতে। সহেলিও চলেছে আমার পাশে পাশে। ভদ্রতা করে সুবিরদাকে জিজ্ঞেস করলো, আপনাদের হেলেন দেখা কেমন হলো? হেলেনের আর দর্শন পেলাম কই। সুবিরদা ফোঁস ফোঁস করে শ্বাস ফেলল। আপনি কাবেরীকে নিজের গুহায় পুরে রাখলেন, সেই দুঃখে হেলেনের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। সুবিরদার সামনে দেবার্চনা, কত্থক শিল্পী, লঘু ছন্দে বেজে উঠল। কেন ব্লগ দিচ্ছেন সুবিরদা? আপনার পেট খারাপ হলো বলেই তো ট্যুরটা ক্যান্সেল হলো। অভিনেতা দীপাঞ্জন হাতে সানগ্লাস ঘোরাতে ঘোরাতে কুট কাটল। পেট খারাপের আর দোষ কি? খাঁটি জিনিস খাওয়ার অভ্যেস নেই। ওদিকে লোভে পড়ে এক গ্লাস আমেরিকান ক্রিম মিল্ক খেয়ে ফেললেন। হি হি হাসছে সবাই, সুবিরদাও হাসতে হাসতে মালপত্র ওজন করাচ্ছে। লাগেজ চলে গেল কনভেয়ার বেল্ট বেয়ে। বোর্ডিং পাস হাতে নিয়ে কাউন্টার থেকে সরে এলাম। সহেলির সঙ্গে দাঁড়িয়েছি একটু তফাতে। সহেলির চোখ ছলছল করছে। হাত রাখলাম সহেলির কাঁধে। 3টে দিন খুব ভালো কাটল রে। কই আর? সহেলি শুকনো হাসলো। সারাক্ষণ তো তোকে খালি দুঃখের কাহিনীই শুনিয়ে গেলাম। ত্যাত, বাজে কথা বলিস না। মৃদু চাপ দিলাম সহেলির হাতে। কলকাতা কবে আসছিস? দেখি। এই, তুই কিন্তু কাল বলেছিলি এবার চলে আসবি। যাবো তো, সব দিক আগে একটু সামলে সুমলে নি, বরুণের পড়াশোনাটা আগে শেষ হোক। হ্যাঁ, তারপরেই আয়। এখানে তোর আর পড়ে থাকার কোনো মানেই হয় না। দেখি। কি তবে দেখি করছিস? বুঝিসই তো বুবুনের পড়াশোনার কি হিউজ খরচ। সহেলি ঢোক গিলল। এর সঙ্গে বাড়ির ইনস্টলমেন্ট, গাড়ির লোন, সবই তো চালাতে হচ্ছে। তো হাতে কিছু পয়সা করি না জমিয়ে কি করে যাই বল? তাহলে তোর আর যাওয়া হয়েছে। ছেলের পড়া শেষ হবে, ছেলে দাঁড়াবে, তারপর তুই টাকা জমাবি, ততদিনে বুড়ি হয়ে যাবি। সহেলি কোনো প্রতিবাদ করলো না। আমার হাতের উপর হাত রেখেছে। একটুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। ভিজে গলায় বলল, সন্ধেবেলা একটা ফোন করিস নিউ জার্সি থেকে। মৌন মুখর ডাকছে চেঁচিয়ে, কাবেরীদি আসুন। সিকিউরিটি চেকিং এর জন্য চলেছি দল বেঁধে। বাঁক নেওয়ার আগে ঘুরে তাকালাম পিছন পানে। সহেলি দাঁড়িয়ে, ডালপালাহীন নিষ্পত্র গাছের মতো, একা, হাত নাড়ছে। বুকটা চিনচিন করে উঠল। বুঝতে পারছি সহেলি ফিরবে না, অন্তত মৈনাক যতদিন আটলান্টায় আছে।
গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে গল্প প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।